একজন বাংলাদেশি বাংলাভাষী হয়ে ওই ভাষাটা রপ্ত করতে আপনার কেমন কঠিন লেগেছিল বা আপনার এই প্রসেসটা কী ছিল এটা? এটা না আসলে আমার হয় কি আমি কখনোই যেমন শুধু পশ্চিমবঙ্গে যেমন আমরা ঢাকায় যারা কথা বলি আমাদের কথার সঙ্গে আমার বাড়ি বরিশালের ল্যাঙ্গুয়েজের তো বিরাট কথা, আর নোয়াখালীর ল্যাঙ্গুয়েজের বিরাট কথা, সিলেটের চিটাগাংয়ের তো সেইগুলো তো বলছি, তাহলে সেইগুলো তো সেই ভাষাগুলো তো আমি বলছি, তাহলে সবচেয়ে ভালো হয় যে কিছু মনে করেন না আপনি কোথাও থেকে বলছেন। আচ্ছা, আপনি বলছিলেন যে এখানে আমরা এর আগে যে প্রেস ব্রিফটা শুনেছি মনস্তাত্ত্বিক একটা লড়াইয়ের কথা যে বলছিলেন এই আপনার ক্যারেক্টারে আছে, সেটা আপনার মুখে একটু শুনতে চাই। এই লড়াইটা কেমন ছিল, দর্শকের এখান থেকে কেমন মজা পাবে? ভীষণ মজা পাবে। প্রথম কথা হচ্ছে যে চরিত্রটার স্তর অনেকগুলো স্তর, অনেকগুলো মানসিক দিকটা, তো সেইগুলো কিছুটা কি ছিল। আপনি বলেছেন যে ওই যে লেয়ারের কথা বলছেন ক্যারেক্টার এবং মনস্তাত্ত্বিক একটা বিষয় এখানে রয়েছে ক্যারেক্টারের ভেতরে। আমার প্রশ্ন যেটা, দর্শকের এখান থেকে কী মজাটা পাবে, আপনি দর্শকদের কতটুকু বলতে চান আজকে? আচ্ছা, দর্শক তো প্রথম কথা হচ্ছে আমাকে ভালোবাসে, আমি তাই দেখেছি বলে তো আমার কাজ ভালোবাসে। সবসময় আমার যেসব কাজ দেখে তার মধ্যে এই কাজটি আরও অনেক বেশি আলাদা এবং আরও চমৎকার, আরও সময় নিয়ে করা একটা কাজ, এবং এখানে হিউমার আছে, ব্ল্যাক কমেডি, একই সঙ্গে হিংস্রতা, একটা অন্য ধরনের চরিত্র, যে চরিত্রের সঙ্গে আমরা সচরাচর ওঠা বসা করি না, তেমন একটি চরিত্র। তো সেই চরিত্র নিয়ে যে খেলাটা খেললাম আমরা সবাই মিলে, সেই খেলাটা আসলে ভালো লাগে। সুপ্রতিম সরকারের যে গল্পের উপর ভিত্তি করে বা যে কেস স্টাডিজের উপর ভিত্তি করে এটা হচ্ছে, মূল গল্পটাকে জানা হয়েছে। এবং যে জায়গাটা যে হুব্বার যে ক্যারেক্টারগুলো, হুব্বার যে ক্যারেক্টারটা আমাদের এখানেও এরকম কিছু ক্যারেক্টার আছে, আছে, আমাদের দেশেও আছে। যে কারণ আমাদের দেশ যে ছোট কালাভবন বা আছে বা ছিল বা আছে বা কন্টিনিউয়াস আছে, আমাদের এখানে যদি কেউ এই ক্যারেক্টারগুলোকে বেস করে আপনাকে প্রপোজাল দেয়, মানে আপনার তাহলে আমি করবো কি না? করবেন কি? ওই তো ব্যাপারটা তো তাই, যে এগুলো সবই তো ছড়িয়ে আছে। যেমন ধরেন আপনার চরিত্র, আপনার যে চরিত্রটা, সেই চরিত্রটাও যদি ঠিকঠাকভাবে কেউ আমার সামনে উপস্থাপন করতে পারে তাহলে আমি করবো। ব্যাপারটা হচ্ছে ওইটা, যে সেটা ঠিকঠাকভাবে উপস্থাপন করা। চরিত্রটা আসলে যখন ঠিকঠাকভাবে উপস্থাপিত হবে তখনই আমাকে টানবে, আর আমাকে টানলে তো আমি করবোই, আমি তো অ্যাক্টর, আমি করতে চাই। পর্দায় হুব্বা হয়ে ওঠার গল্পটা যে আসলে আপনার প্রিপারেশন কেমন ছিল, যেমন আপনি বলেন যে আশেপাশে অনেক চরিত্র দেখে আপনি ওখান থেকে হয়তো বা রেফারেন্স নেন, বাট এটা একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এই ধরনের ক্যারেক্টারে ক্লোজলি মেশা বা তার সাইকোলজি বোঝাটা অনেক টাফ। তো সেই জায়গায় আপনার প্রিপারেশনটা কীভাবে ছিল? হ্যাঁ, সেটা বিষয় হচ্ছে যে, থ্যাংক ইউ, আমি ওখানেও ওই একই কথা বলেছি, এটাই আসলে আমার জন্য সত্য। আমরা যখন একটা বই পড়ি, কোনো গল্পের বই বা উপন্যাসের বই পড়ি, তখন কিন্তু সেই উপন্যাসের চরিত্রগুলো আমাদের চোখের সামনে ভাসে। সেটা শুধু আমার একার না, আপনাদেরও তাই হয় পড়ার সময়। তা আমার ওই গল্প যখন শুনি তখন চরিত্রটা কেমন, সেই ছবিটা কিন্তু চোখের সামনে ভাসে। তো ওইটা আমার মাথার মধ্যে থাকে। আমি আসলে চরিত্রের ক্ষেত্রে খুব ক্যাজুয়ালি আর কি, মানে ওকে নিয়ে খুব কসরত আসলে কখনোই করিনি কোনো চরিত্র নিয়ে, কিন্তু মাথার মধ্যে চরিত্রটা থাকে এবং চরিত্রের সঙ্গে আমার বসবাসটা খুব নিরিবিলি, খুব আরামে চলতে থাকে। একটা সময় চরিত্র আমার সঙ্গে কথা বলে, সেই পর্যায় পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকি। একটা প্রশ্ন ছিল আমার, 2007-8 সালের দিকে আপনার 420 একটা ধারাবাহিক বের হয়েছিল, যা অনেক জনপ্রিয়তা পেয়েছে। ইভেন এখনো যারা আমরা ওই সময় আপনার দেখেছি, হ্যাঁ, এখনো আমাদের মনে ওটা দাগ কেটে আছে। তা আপনি কি মনে করছেন সেই 420 যেই আপনি ক্যারেক্টারটা প্লে করেছিলেন, সেই ক্যারেক্টারটা এই হুব্বাতে সেটাকে ছাড়িয়ে যেতে পারবেন আপনি? বিষয় হচ্ছে কি, যে ছাড়িয়ে যাওয়ার আসলে বিষয় হয় তখনই যখন দুটি চরিত্র এক হয়, দুটি চরিত্র মধ্যেও এক। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি দুটি ভিন্ন চরিত্র আর ভিন্ন মাত্রার চরিত্র, হুব্বা নিয়ে কতটা আশাবাদী, আর কি ধরনের এলিমেন্ট থাকতে পারে এটার মধ্যে যে মানুষের চাহিদাটা পূরণ করতে? তো বললামই, এটা খুবই হিউমারাস, খুবই মজা পাবে। সেটা সংলাপ ট্রেলারে আপনারা দেখেছেন, ওইভাবে তো মজাটা পাবেই। আর একই সঙ্গে হচ্ছে যে খুবই টান টান। আমি বলি, ব্রাত্য বসু যেহেতু পরিচালক, উনি নিজে অভিনয় করেন, উনি অনেকগুলো সিনেমায় ভালো অভিনয় করেন। তো এই জায়গায় আপনার কি একটু অভিনেতার জায়গাতে একটু ভীতি ছিল কিনা, যে এমন একজন ডিরেক্টরের কাছে আমি কাজ করছি যিনি নিজে অভিনয়টা ভালো জানেন? তো এটা একটা টেনশন ছিল? এটা না, এটা ছিল না। এটা যখন প্রথম করতে যাই ডিকশনারি,
সেই সময় আমার একটা অস্বস্তি ছিল, কারণ ওখানে এই ব্যাপারে কখনো একসঙ্গে মিশিনি। সেই যে অস্বস্তিটা সেটা ছিল, যে আমি হয়তো অনেকেই আমার অভিনয় পছন্দ করে, উনি হয়তো করলেনই না, বা ব্যাপার হচ্ছে যে দুজনের সেই মানসিক যোগাযোগটা হয়তো হলো না, উনি হয়তো অন্য ধরনের। কিন্তু উনি তখন থেকেই মানে আসলে আমার অভিনয় উনি অনেক ভালোবাসেন। কমলা রকেট সিনেমাটা উনি দেখার পরেই ওনার মনে হয়েছিল যে আমাকে নিয়ে উনি কাজ করবেন। এবং তারপরে সেই কাজটা করতে গেলাম, এবং প্রথম শট থেকেই আমাদের প্রথম শটটা ওকে হওয়ার থেকেই ওকে হয়েছিল, এবং ওকে হওয়ার পরেই এরপর থেকে দেখলাম যে আমরা আসলে একই ধরনের চিন্তা করি, অসুবিধা হয়। আপনি আগের প্রেস ব্রিফিং এ এদিকে কে যেন একটা কথা বলছে, আপনার ব্যক্তিগতভাবে আপনার একটা স্বচ্ছ রাজনৈতিক চিন্তা ভাবনা আছে, কেমন? আপনি এর আগেও দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, সচেতনভাবে বলেছেন। উপর কি কোনো রাজনৈতিক আউটলাইন আছে বা রাজনৈতিক শেড আছে? না, আসলে না। এই ভালো লোক না, সহজ কথা আর কি। তো উপরে উঠতে চায়, এবং উপরে ওঠা সকল যারা আসলে প্রভুত্ব বিস্তার করতে চায় জোর করে হলেও, তার ক্ষমতা বা যোগ্যতা না থাকলেও, হ্যাঁ, অস্ত্রের জোরে ইত্যাদির জোরে, তেমনই একটা চরিত্র। তাদের তো একটা পেছনের ছায়া থাকছে বা পেছনে হ্যাঁ, সেই ছায়াটা এগুলো আছে। আমরা জানি যে আপনি যখন বিভিন্ন চরিত্র করেন আপনি নিজে থেকে অনেক ইম্প্রোভাইজেশন দেন পরিচালকদের, এবং আপনি আগের ব্রিফিংয়ে বলছিলেন যে এখানেও এমন কিছু ঘটনা ঘটেছে, আপনি বলেছেন এগুলো এভাবে করতে, সেগুলো পরিচালক নিয়েছেন এবং আপনি তাদের রোমাঞ্চিত হয়েছেন। আমি এভাবে করতে বলিনি, কাজ করতে গিয়ে আমি একটা কথা বিশ্বাস করি যে একটা চরিত্র, একজন লোক যদি চরিত্র হয়ে ওঠে, আর চরিত্রটা সে যদি প্রকৃতপক্ষে হয়ে উঠতে পারে, তাহলে তার মুখনিসৃত সকল সংলাপই, সকল কথাই ওই চরিত্রের সংলাপ। তো সেরকম কাজ করতে গিয়ে কখনো কখনো এরকম বেশ কয়েকবারই এরকম ঘটেছে, এবং সেটা ডিরেক্টর অ্যাকসেপ্ট করেছে। আমরা একটা উদাহরণ শুনতে চাই, খুব মানে স্পষ্টভাবে, মানে ক্লিয়ারভাবে, যে এটা ছিল, আপনি এটা বলেছেন, এটা হয়েছে, এরকম না, ওটা প্লাস করা হয়েছে, খুব বদলে দেওয়া হয়েছে এমন কিছু। সেটা একটু কেমন একটু ব্যাখ্যা করে। সেটা আসলে সিনেমা দেখার আগে বলা ঠিক হবে, ঠিক হবে না। আমার মনে হয় সিনেমাটা সবাইকে যে অনেক আর্টিস্ট রয়েছে আপনার, এবং ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, এবং উনি বাংলাদেশেরও 2-3টি চলচ্চিত্রে কাজ করেছেন, দারুণ অভিনয়, এবং আপনি ওই পার বাংলায় কাজ করছেন, তো ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু ভালো, খুব সুন্দর। আমরা খুব ওনার সঙ্গে আমার একটা পোর্শনের তো অনেকখানি বেশ কয়েকদিন করলাম, এবং খুবই ভালো অভিজ্ঞতা, খুব সহযোগিতাপূর্ণ। এবং আসলে শুধু ইন্দ্রনার কথাই বলবো না, গোটা টিমটাই আসলে খুব মনোযোগ দিয়ে কাজ করেছে, এবং আমার কখনোই মনে হয়, আমি তো কত অন্য একটা দেশ থেকে, আমার কখনোই মনে হয় নাই যে আমি আলাদা কেউ, আমরা সবাই খুব এক হয়ে কাজ করি। হ্যাঁ, হুবার ক্যারেক্টারটা অনেক ব্রুটাল, যেমন ওই যে পৈতে কেটে দেওয়ার একটা ব্যাপার আছে, যে পৈতের সুতার স্টাইলে উনি কেটে দেন, ওই স্টাইলে সে তার অপারেশনগুলোতে ওই কাজ নাকি করছে। এই ভায়োলেন্সের সিনগুলো আপনার জন্য কেমন ছিল অভিজ্ঞতা? আছে, কিছু আছে, সে ট্রেলারও একটু দেখা যায় বোধ হয় আপনাদের। এটা শুটিং এর এক্সপেরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি, মানে ওই সিনগুলো, ব্রুটাল সিনগুলো, কারণ আপনাকে সাধারণত তো ওই ধরনের চরিত্রে দেখা যায় হ্যাঁ, না। আর আমাদের সাধারণত তো বেশিরভাগই আমরা নাটক করি, সেটা তো আর আসলে এত সম্ভব না। সেটা খুব প্রফেশনালি করা হয়েছে। ওইটার একটা ফাইট ডিরেক্টর সম্ভবত সে ছিলেন, মুম্বাই ছিলেন, তো সেই রকম প্রফেশনাল ওয়েতেই করা হয়েছে। প্রথমত দেখলাম যে বন্দুকের গুলি যেটা, সেটা একদম জেনুইন সাউন্ড, এবং ওই আগুনটা কিন্তু বের হয় সেই পিস্তল দিয়ে, খুব প্রথম খুব ভয় লাগে। ব্যাপার তো ব্যাপারের মধ্যে ঢুকে যেতে হবে। বাংলাদেশেও কাজ করেছেন অনেকগুলো চলচ্চিত্রে, কলকাতা ওপার বাংলাতেও করেছেন, পার্থক্যটা এই দুই জায়গায় যে পার্থক্য, যে টেকনিক্যাল বিষয়গুলো এই থেকে শুরু প্রশ্নটা করে সবাই করে। আমার কাছে এই প্রশ্নটার উত্তর আমি ওখানেও দিয়েছি, এখানেও দিচ্ছি। আমার কাছে যেটা মনে হয়, পার্থক্যটা আমরা যখন এদেশ ওদেশ এপার ওপার এইভাবে পার্থক্য নিরূপণ করি, তা কিন্তু না। পার্থক্যটা হচ্ছে আমাদের এখানেই তো দুইজন ডিরেক্টরের দুই ধরন। আমি এখানকার অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, একজন এক একজন এক এক ধরন, দেখা গেল দুইজন দুই ধরনেই চমৎকার। একজন খুব একটা গোছালো তাকে মনে হয় না, হ্যাঁ, কিন্তু কাজ শেষে দেখা যায় যে সে আসলে অসাধারণ কাজ করে। আরেকজন দেখা যায় যে খুব গুছিয়ে কাজ করছে, যে খুব ডিসিপ্লিন, নানান ধরন থাকতে পারে।
সো ডিরেক্টর টু ডিরেক্টরই তো খুব ভ্যারি করছে কাজের ধরন। তো ওখানেও নিশ্চয়ই তাই, একজন ডিরেক্টরের যেমন সৃজিৎ মুখার্জির কাজ এক ধরনের, প্রাপ্ত বসুর এক ধরনের, আমরা কৌশিক গাঙ্গুলির কথা বলি যদি, তার কাজ নিশ্চয়ই আর এক ধরনের, জিনিসের তো আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে ওইভাবে তো আমি বলতে পারবো না যে ওদের কাজের, কারণ ওদের কাজের মধ্যেই তো অনেক রকম আছে, আবার আমাদের কাজের মধ্যেও তো অনেক রকম আছে, সো মুশকিল বলা। গত কয়েক মাসের কথা আমরা যদি বলি, বাংলাদেশের চলচ্চিত্রে একটা জোয়ার শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে নানা ধরনের ক্যারেক্টার আমরা দেখছি সিনেমা, এবং সেখানে আমাদের একটা তাড়না ছিল, আমাদের একটা চাওয়া ছিল যে মোশাররফ করিম এই যুগে এই সময় আমরা তাকে পাচ্ছি না, ধন্যবাদ। মানে সিনেমায় আর কি। এবং আপনার পাচ্ছেন না সেই জন্য ধন্যবাদ, হ্যাঁ, বললেন তাই ধন্যবাদ। আপনাকে মানে আপনার ভেতরে তাড়নাটা ছিল কিনা যে আমিও এই মুহূর্তে বা এই সময় আমি থাকতে পারতাম? না, আমার ভিতরে এই জিনিসগুলো একটু কম কাজ করে, আমি একটু সবুর করতে পারি আমার বরাবরই, এবং আমার ব্যাপারটা তাই, কারণ আমি জানি যে যা ঘটার না তা ঘটবে না, যা ঘটার তা ঘটবে। তো খুব বড় অবশ্য শুটিং তো অনেক আগে করেছি, কিন্তু এটা বাংলাদেশে মুক্তি পাবে এটা জানতাম না। তো খুব ভালো হলো ব্যাপারটা। ভাই এই প্রসঙ্গের সাথে মিলিয়ে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে অনেক পরিচালক অভিনেতাও রয়েছেন, আবার দর্শকও রয়েছেন, ভক্তরা রয়েছেন। তারা একটা কথা সবসময় বলেন যে মোশাররফ করিমের যে ক্যালিবার, সে অনুযায়ী আমরা ঠিকভাবে এখনও প্রপারলি ইউটিলাইজ করতে পারিনি, বা ওনার যেই আসলে মানে কী বলবো বিস্তৃতি, সেটা 10% আমরা এখনও দেখিনি। তো এই আক্ষেপটা অনেকের মাঝে আছে, এটাকে মোশাররফ করিমকেও মাঝে মাঝে ভাবাই কিনা যে আমার হয়তো অনেক ফ্যাসিনেটেড ক্যারেক্টার বা অনেক ড্রিমি ক্যারেক্টার এখন আমি করতে পারি। না, আমি আসলে এই জায়গাটা আমার মুশকিল কোথায় হয় আমি বলি যে আমি তো জানি না আমার ক্যালিবার। আমার মনে হয় অনেক সময় যে এই কাজটা কি করতে পারবো, বহু কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে এটা ক্যারেক্টারটা কী হবে এটাকে পারবো। কিন্তু আমি আমার মনে হয় যে শেষ মুহূর্তেও গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেও আমি ঠিক স্বস্তি বোধ করছি না, ক্যামেরার সামনে দাঁড়ানোর পরে আমি কেমন করে যেন এটা ক্যারেক্টারটা পেয়ে গেলাম, যেটা আমি ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেও অনেকদিন ধরে ট্রাই করতে পারছি না। সো মানে এটা তো আসলে আমি বারবারই বলি, এটা কোনো ফ্যাক্টরি না, এটা কিছু কাপড় কেটে দিয়ে দিলাম জামা হয়ে বেরিয়ে গেল, ব্যাপারটা তো তা না। ব্যাপারটা মস্তিষ্ক থেকে আসে, ভাবনা থেকে আসে। সেটা কখনো কখনো চলে উঠতে পারে, কখনো চলে নাও উঠতে পারে। মোশাররফ করিমের ক্ষেত্রে মস্তিষ্কের দ্বৈততা হয়, মোশাররফ করিমের ক্ষেত্রে এটা হয় হবে না, আমি কোনো বাজে কাজ অনেক কাজ নিয়েই আমি স্যাটিসফাইড না, আমার অনেক কাজ নিয়ে, কারণ এটা তো আমার করা কাজ, অনেক সময় হচ্ছে সব কিছু মিলিয়ে জ্বলে উঠতে পারিনি, বা কাজটা তো আমার একার না, সবাই মিলে করি, আমরা যে কাজ ফিল্মিং সবাই মিলে করি, সকলের মিলে এখানে যুক্ত হয়। সেখানে কোনো কারণে, কোনো একটা কারণে, কোনো ছোটো কারণে বা কোনো বড়ো কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে জ্বলে ওঠা যায়, সব মিলিয়েই একটা। তবে তার কোশ্চেনটা না আমার এটা মনে হয় না, তবে ব্যাপার হচ্ছে কি যে আরও চমৎকার, জানি না তো আমি যে কালকে দেখা গেলো যে অসাধারণ অভিনয় করলাম, নিজেই অবাক হয়ে গেলাম, আরে আমার তো তখন অভিযোগ আছে, আমার ক্যালিবার তো ভালো থাকে, তো আমি একটা ভাই এটার সাথে আরেকটু মিলিয়ে প্রশ্ন করি, সেটা হলো যে মহানগর সিরিজ দিয়ে তারপর মুবারক নামা এসেছে, তো রিসেন্ট টাইমে আপনার যে ক্যারিয়ার গ্রাফটা, এটা একটু দর্শকদেরকে একটু অন্যভাবে তৃপ্ত করেছে, আবার অনেক দর্শক নতুন করে যোগ হয়েছে যারা হয়তো আপনার কাজ ওইভাবে দেখতেন না। তো এটাকে কি আপনার ক্যারিয়ারে একটা নতুন ইনিংস বা সেকেন্ড ইনিংস বলবেন কিনা? আবার হুব্বাও আসছে, সেগুলো কিছু আপনি বলতে পারেন। আমি হচ্ছে একটু খোলা, একটু বহতা নদীর মধ্যে চলছি, মানে এই মহানগরও আমার জীবনে না আসতে পারতো, মোবারকনামা না আসতে পারতো, হুব্বা না আসতে পারতো, বহু কিছু না আসতে পারতো, এসে গেছে আলহামদুলিল্লাহ, ভীষণ খুশি আমি। ভবিষ্যতে আরও যদি আসে আরও খুশি, না আসলে গড়াগড়ি দিয়ে কাজ আরও কিছু নেই, স্রোতের সাথে চলি। হ্যাঁ স্রোতের সাথে, কিন্তু একটু আরামসে চলা, আরামসে চলতেই পছন্দ করি, ক্রেজি হতে আমি পছন্দ করি না। হুব্বার শুটিং এর কোনো মজার এক্সপেরিয়েন্স যদি থেকে থাকে? পুরোটাই মজার, মানে মজার কোনো একটা স্পেসিফিক ঘটনা যদি থাকে। হ্যাঁ, এটা সবাই জিজ্ঞেস করে এবং আমি তখন বিব্রত বোধ করি এবং কিছুই মনে করতে পারি না। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, একটা মজার না, এটা তো আসলে বেদনা হচ্ছে যে ওই রূপা তো আসলে ওর চরিত্রের ও নারীর লোলুপ ভীষণ, এবং ওইটা নিয়ে আমি টেনশনে ছিলাম যে ওই জাতীয় সিকোয়েন্স আমি আসলে কীভাবে কী করবো, আমি তো নারীর লোলুপ না।
আচ্ছা যাই হোক, সো সেই সিকোয়েন্সগুলো কী করে উতরাবো তাই নিয়ে খুব টেনশনে ছিলাম। সেটা আপনারা তো আগেই বুঝে গেলেন, তাকে বলার আগে। তো যাই হোক, উতরে গেলাম। হুব্বারিতে অনেক চরিত্র, অনেক ধরনের চরিত্র, যেমন হুব্বাই থাকে কিন্তু রূপগুলি অনেক রকম। হ্যাঁ, এবং ও অভিনয়ের ও ও পুলিশের সামনে যখন তখন সে অসাধারণ অভিনয় করে, অসাধারণ তখন মায়া রীতিমতো তার জন্য। আমরা সিনেমাটা দেখি এবং খুব স্লোলি গল্পটা বলে ফেললে বসে। ফরিদি ভাই একটা কথা বলছেন, যেটা হচ্ছে যে উনি কিছু ট্র্যাশ কাজ করেন অর্থের জন্য, বাকি কিছু মুখিয়ে থাকেন। মানে আপনারও কি এরকম কখনো কখনো হয়েছে যে স্রেফ কারণ জীবনযাপনের জন্য? না না না, আমি ওই এটা যেমন অর্থের জন্য কাজ করতে করি তা না। আমি অনেক সময় আছে যে অনেক কাজ দিতে চাচ্ছি না, যেগুলো মানে ব্যাপারটা হচ্ছে যে কাজটা অনেক, হ্যাঁ অনেক ট্র্যাশ কাজও আমি দেখেছি যে স্ক্রিপ্টটা ভালো, গল্পটা ভালো, সংলাপ ভালো না, বা অনেক জায়গা ভালো না, একটু মেরামত করলে চমৎকার হয়ে উঠবে। চমৎকার হয়ে উঠেছে অনেক, যেটাকে মনে হচ্ছে যে এটা আসলে ভালো হবে না, কিন্তু অসাধারণ হয়ে উঠেছে। আবার অনেক দেখেছি যে গল্পটা মনে ভাবলাম যে কাজটা খুব চমৎকার হয়, দারুণ, কিন্তু এটা একটা খুব প্র্যাকটিক্যাল জায়গায় তো কাজ করতে গিয়ে ক্যামেরা সব কিছু নিয়ে কাজ করতে গিয়ে, কারণ ওটার জন্ম তো হয় শুটিংয়ের পরে আসে, এর আগে আগ পর্যন্ত সো আমাদের কিন্তু এক ধরনের ফাইটই দিতে হয়, এটা এক ধরনের জুয়া খেলার মধ্যে চমৎকার একটা কাজ, কিন্তু শ্যুটটা খারাপ হয়েই যেতে পারে যে কোনো কারণ, হলো না কিচ্ছু করার নেই, জনে জনে গিয়ে জবাব দিতে পারবো না, এভাবেও অনেক কাজ অনেকটা দিতে হবে। আমরা আপনার অনেক সহকর্মীর কাছে আপনার বিষয়ে একটা কথা শুনেছি যে আপনি শুটিংয়ে গিয়েও প্রচুর পড়ালেখা করেন। এই কথাটা কি সত্য? এটা কি হয় আপনি যখন এটা পুরোপুরি সত্য না, আংশিক সত্য, কারণ মানুষ যখন বলে তখন একটু তো বাড়াবে, আমিও বাড়াই অন্যের সম্পর্কে বলার সময়, একটু প্রশংসা করার, আর এখন ওই অর্থে সময়ও পাই না, কারণ হচ্ছে সব সব সিকোয়েন্সেই দেখা গেল আমি আছি, করবো কখন নিজেই করে দিই। মোশাররফ ভাই, আমরা জানি যে সবচেয়ে বেস্ট চরিত্র হচ্ছে যমজ, যে সিরিজগুলো করছেন সেটা কি আসলে ছাড়ে যেতে পারবে হুব্বা? হ্যাঁ, ওটাই আসলে আমাদের জানতে চাওয়া। সবাই দুপা মানে ছাড়িয়ে যাওয়ার কথা আমি বলতে চাই না এই জন্য, কারণ আলাদা চরিত্র, যমজকে আমার যমজের মতো, যমজের বৃদ্ধ চরিত্রটা আমার একটা প্রিয় চরিত্রের মধ্যে। আমি একটা কোশ্চেন করতে চাই, শেষ করতে যমজটা যমজ আমার যমজ তো সেটা একটা চরিত্র কদুয়া জানো, মানে অভিনেতা হিসেবে এটাকে ভালোই লাগে, একদম বৃদ্ধ হয়ে ওঠা এবং ওই ধরনের একটা কল্পন চতুর, এই ক্যারেক্টারটা কিন্তু আমি জাস্ট মেকআপ নিতে পাই না, একজন ক্যারেক্টারটা মাথায় পাই, এটা দেখতে পাই না, যাই হোক। আর হুব্বা তো একদমই অন্য চরিত্র। সো আমরা জানি না, আমরা চেষ্টাটা করি, আমিও চেষ্টাটা করি একটা ক্যারেক্টারকে আরও কতভাবে করা যায়, কতভাবে করা যায়। তো হুব্বা নিয়ে আমি হ্যাপি, এই আর কি। ভাই আপনার প্রশ্নটা করেন। আগে একটা ইন্টারভিউতে আমি দেখেছি যে হুব্বা নিয়ে এ পর্যন্ত বিগত দিনে কোনো ক্যারেক্টার নিয়ে মোশাররফ এভাবে আসলে আশা দেখেনি, কিন্তু হুব্বা নিয়ে এত আশাবাদী হওয়ার কারণটা কি? হুব্বা নিয়ে আশাবাদী হওয়ার কারণ, এর আগে এমনিতে সাধারণত যে কাজগুলো করি সেগুলোতে এরকম প্রচার ইত্যাদি এগুলো হয় না, এত প্রচার সেসব আমরা নাটক করি, এই কারণে সেসব বিষয় নিয়ে অত কথাবার্তা বলা হয়। এখন এটা সিনেমা এবং এর পেছনে যখন পরিশ্রমটা দেওয়া হয়, সেটা কথা হচ্ছে যে আপনি যদি একটা চরিত্রের ফাটা মার পরিশ্রমটা যদি করেন, তারপরে ঘরে ঢুকে আপনি যদি ফ্রিজ থেকে লেবুর শরবত বার করে খান, তখনই আপনার স্বাদ আসে। তো স্বাদের পিছনে পরিশ্রমটা যখন থাকে তখন আকাঙ্ক্ষাটাও তৈরি হয় বিষয়, এই কাজের পিছনে প্রচুর পরিশ্রম আছে, যে কারণেই আশা ভাই আপনি তো অনেক চরিত্রে অভিনয় করেছেন এ পর্যন্ত, সিকান্দার বক্স থেকে শুরু করে কখনো হিরো হতে চেয়েছেন, অজ্ঞাতনামায় ছিলেন, এবং
মহানগরের ওসি হারুন ছিলেন, মোবারক নামে মোবারক ছিলেন, এখন হুব্বা। তো ব্যক্তিগতভাবে আসলে আপনার কাছে কি মনে হয়েছে যে আমার প্রিয় চরিত্র এটা, বা এই চরিত্রটা করে আমি অনেক আরাম পেয়েছি, বা আমার খুব ভালো লাগে, আমার মনের খুব কাছের একটা এইভাবে বলতে গেলে খুব মুশকিল হবে, কিন্তু এখন যেমন ওই হুব্বায় আমি আমরা আছি, একটু আশার কথা। এই মুহূর্তে আমি হুব্বায় খুব আছি, র্যালিশ করছি। গতকালকে দেখলামও, কলকাতা ছিলাম আমি, গতকালকে দেখলাম অনেকখানি। তো হুব্বাকে আমি উপভোগ করছি ভীষণভাবে, এটার জন্য মারতে পারলে ভালো। মানে হুব্বার ওই ফিলিংস আছে, এবং ওখানে যারা দেখে গতকালকে গেল এ ধরনের চরিত্র করার পরে এই যে একটা তো সাইকোলজিক্যাল ব্যাপার থাকে যে আমি সাইকোলজিক্যালি ওই মানুষটার মতো চিন্তা ভাবনা করছি। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য দেশেরও অভিনেতারা রয়েছে যে ধরনের একটু ডার্ক শেডের ক্যারেক্টার করার পরে তারা একটু হয়তো ডিপ্রেশনে পড়েন বা সাইকোলজিক্যালি তারা একটু ডিস্টার্ব থাকে। এই ধরনের আপনার নামের সাথে আপনার অভিনয়ের সাথে সুপারহিট ভাবে ক্যারেক্টার থেকে বের হওয়ার ক্ষেত্রে শুধু আমি একটা সাল থেকেই লাইনি না, এটা আমার মনে হয় ছবিটাকে সুপার হয় না, এর আগেও আমার কোনো কাজে এটা মনে হয় না। এবার বাড়ানো কারণ ব্যাপার হচ্ছে যে আসলে ওটা একটা মেথড, অনেকেই এরকম ভাবে করে, ওটা একটা ধরন, কিন্তু আমি এটাও একটা ধরন যে আমি জানি আমি অভিনয় করছি। এটাও সত্যি। এখানে একটা লাইট আছে, এখানে ক্যামেরা আছে, এখানে এই সব কিছু আছে, এখানে প্রোডাকশন লোক আছে, এই সব কিছু মাথায় নিয়েই আমি অভিনয় করছি। ওগুলো আমার মাথায় আছে, ওগুলো আমি মনে করি যে ওগুলো আমার মাথায় যদি না থাকে, না রেখে অভিনয় করি, তখন দুর্ঘটনা ঘটা। জাজ মার্কেটে আজিজ ভাই বললেন যে আপনাকে নিয়ে 2টি প্রজেক্টের সম্ভাবনা রয়েছে, খুবই ইচ্ছা, আপনি ডেট দিলেই কাজ শুরু করেন। তো ওটা আসলে কথাবার্তা কত দূরে এগিয়েছে এবং এটা ওটা ডেট দিচ্ছে? আমরা খুব সুন্দর করে করতে চাই, এটা হচ্ছে প্রথম কথা। আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা আছে, সেটা একটা ব্যাপার, কিন্তু কাজগুলো আমরা করব, এবং আমরা আলাপ আলোচনায় বসেছি, এবং আমরা চাই যে অ্যাটলিস্ট আমাদের নিয়োগটা খুব ভালো, যে আমরা কাজটা ভালো করবো, আর যাই মানে শুধু অর্থের জন্য কাজ করবো। আপনি আজকেই ওই দেশ থেকে আসলেন, এখন এই মাত্র 2 দেশের শীতের পার্থক্য কেমন দেখলেন? কোনো পার্থক্য নাই, গতকালকে এখানে একটু শীত 1 ডিগ্রি বেশি। আমরা কি ডিরেক্টর মুশারফুলকে মানে রিসেন্ট ফিউচারে পাবো? না, রিসেন্ট তো না, আমার প্রায়ই মনে হয় এটা, যেমন কাজ করার সময় আমি বলি ক্যামেরাটা এই জায়গায় বসালাম, এইরকম একটা লেন্সে এরকম একটা ট্রলি বা এই জায়গায় আসলে এই ড্রোন শটটা খামাখা নিচ্ছে, এরকম হয় না, ড্রোন শটটা আসলে অমুক সিনে দরকার। এইসব ভাবনা যখন মাথার মধ্যে একটু কাজ করে, তখন মনে হয় যে তার মানে কি কেউ নক করছে। কিন্তু একই সঙ্গে আমি আমার নিজেকে জানি যে এই কাজটি আমার জীবনে হয়তো কোনোদিনই করা না, আবার হয়েও যেতে পারে। কলকাতায় আপনি অনেক যাচ্ছেন সিনেমার প্রচারের কাজে, এবং রিসেন্ট টাইম আপনি বিভিন্ন স্টেজ প্রোগ্রামও দেখা গেছে প্রচারক। তো ওখানে না, ওটা ইসের হুব্বার প্রচারণায় যায়, হুব্বার না, এটা অন্য একটা প্রোগ্রাম ছিল। এখানে দর্শক ভক্তদের কাছে যে ভালোবাসাটা পান, বা আপনি যে আছেন, চঞ্চল চৌধুরী রয়েছেন, জওয়াজ স্যার রয়েছেন, রেগুলার কাজ করছেন, এই বিষয়টি একটু আমাদের সাথে শেয়ার করুন। মানে ওই পশ্চিমবঙ্গের ভক্তরা মানে আপনাকে কিভাবে আপন করে নেয়, বা এই বিষয়টি খুব ভালো। আসলে বাংলা ভাষাভাষী মানুষ থাকুক, মানে কেউ না বলে দিলে, ধরেন একটা কলকাতা হলে হয়তো আপনি বুঝবেন, মুর্শিদাবাদ থেকে বা মেদিনীপুর থেকে একজন একটা ছেলে এখানে আছে, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলবো, নাস্তা করলো, চা খেলো, আপনি তো বুঝবেন না, কারণ হচ্ছে যে ভাষা। তো ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আমার খুবই ভালোবাসে, মানে অভিনয় ভীষণ ভালোবাসে। ইউটিউবের একটা কথা বলছি যে এরা যেভাবে তো আসলে আমাদের কোনো চ্যানেল ছোটো না, সো আমাদের তো দেখতো না। ইউটিউব আসার পরে তো আমাদের কাজ মানে আমাদের আচ্ছা আভ্যন্তরীণভাবে নিজেদের মধ্যে কোনো কথাবার্তা, যেমন আমাদের প্রতিবেশী দেশের যে রাজ্যটার বাংলাভাষী চ্যানেল বা অন্য ভাষার চ্যানেলগুলো আমাদের এখানে খুবই সহজলভ্য, আমাদের চ্যানেলগুলো ওখানে এখন পর্যন্ত সরকারি স্তরে বলি বা বেসরকারিভাবে যায় না। তো এখানে আপনার পরিচালক একজন মন্ত্রী ওখানকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। তো এই বিষয়ে ব্যক্তিগত স্তরে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে? আমার কখনো কথা হয়নি। আপনার নিজের কি কোনো আগ্রহ বোধ হয়েছে বিষয়ে কথা? না, আগ্রহ হয় নাই, কিন্তু মানে একদম আমি আসলে একটু সত্যি বলতেই পছন্দ করি। অনেক সময় সত্যটা সুন্দর হয় না, সেটা ভিন্ন কথা,
কিন্তু আমি আসলে এটা আমার মনে হয় না হুব্বা বা ডিকশনারি করার সময় একবারও মনে হয় না, এটাই সত্যি কথা। কিন্তু আমি তো নিশ্চয়ই চাই যে আমাদের চ্যানেলগুলো ওখানকার সবাই দেখবে আমাদের চ্যানেলের কাজ, কারণ সেখানে জটিলতা কি সে বিষয়ে আসলে আমার কোনো ধারণা নাই। জটিলতা না থাকলেই তো আসলে ভালো, কারণ তাদের কাজ আমরা এখানে বসে দেখছি, আমাদের কাজে তারা দেখবে। হুব্বার পরে আর কোন কাজে আপনাকে দেখা যায়? জানি না, কিছু কথাবার্তা হচ্ছে এখানে সব কিছু মিলিয়েই কিছু কথাবার্তা হচ্ছে, দেখুন। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে অনেক নাটকে কিন্তু মোশাররফ করিমের কিছু কিছু ডায়লগ যেটা হচ্ছে যে না যেটা হচ্ছে আপনার থেকে থাকে, আমরা যেটা জেনেছি সেখানে হুব্বাদের কোনো ডায়লগ কি আছে যেটা আপনার নিজের তৈরি নিজ থেকে, মানে এটা আপনার নিজে ইম্প্রোভাইজ করে? আছে, কিন্তু সেটা আমি বলবো না। ওটা হলে গেলে আমার মনে হয় আমার দর্শক বুঝে করতে পারে। তাহলে পৈতের ডায়লগটা একটু দেওয়া যায় কিনা আমাদের সবার জন্য? বইটা এটা কিন্তু সব পরিমাণের ডায়লগ না, এটা কিন্তু হুব্বার ডায়লগ। কথা ওই হুব্বা সবসময় বলে কাউকে মেরে ফেলার ডিসিশন দিলে তখন বলছে এই ওই থেকে কেটে দেবো। মহানগর 3 কবে পাচ্ছেন, মুবারকনামা 2 কবে পাচ্ছেন? এইগুলো সব মহানগর টিমকে জিজ্ঞেস করতে হবে আশপাশকে। তবে মোবারকনামার ব্যাপারটাও হতে পারে আমার মনে হয়। হ্যাঁ, না আমি দেশে ছিলাম, ইন্ডিয়াতে ছিলাম, একটু ফ্যামিলিগত চিকিৎসার কাজেই যাওয়া ডাক্তারের আরেকটু অন্য প্রশ্নে যাচ্ছে হুব্বা সংক্রান্তই, যে হুব্বার মুক্তি উপলক্ষে একই দিনে বাংলাদেশে 2টো চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। তো সেখানে পরিচালক যারা রয়েছেন বা 2-1জন আর্টিস্টও রয়েছেন, তারা বলছেন যে হুব্বা মুক্তি দিয়ে তাদের চলচ্চিত্রটার সাথে একটু রাজনীতি করা হচ্ছে বা তাদের চলচ্চিত্রটা পিছিয়ে হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনি কোনো বক্তব্য দেবেন কিনা? না, আমরা মনে হয় আমরা একই জায়গার মানুষ। তো আমি অভিনয় করবো, আমার ভাই অভিনয় করবে, আর আমাদের সকলের সিনেমাই খুব চমৎকারভাবে চলবে, এই তো চাই। এবং একসঙ্গে বেশ কিছু ছবি মুক্তি পাক, একসঙ্গে সবগুলি ছবি হিট করি, তাইলে তো আমাদের সিনেমার জন্য আসলে ভালো হবে। এবং সেই ক্ষেত্রে আমি সবচেয়ে বড় যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দর্শককে। আমাদের এই দেশে সব কিছু ওপেন হওয়ায় আমাদের এখানে তো নেটের কল্যাণে এখন নেটফ্লিক্স, তারপরে ইউটিউব ইত্যাদি, এখন আমরা সবাই তো আসলে এই হলিউডের কাজও দেখছে, বলিউডের কাজ, সব কাজই দেখছে। কিন্তু তার এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের এই যে নাটক খুব বেশি টাকায় বানানো না, সেই নাটক তো আসলে বাংলাদেশের মানুষ দেখছে বলেই আমরা করতে পারছি। তারা ভালোবাসে বলেই তো আমরা কাজ করতে পারছি। তো আমাদের এখানে যেটা হচ্ছে একটা সময় হল তো অনেক কমে গিয়েছিল, এখন বোধহয় হল ঘুরে আবার বাড়ছে বা সেরকম সম্ভাবনা দেখা দিচ্ছে। আমাদের দর্শকরা যদি আমাদের নাটক যেমন দেখে, আমাদের সিনেমা যেমন সেটা যদি দেখে, তাহলে তো আমাদের সিনেমার জন্য ভালো হবে এবং আমরা প্রচুর কাজ করতে পারবো। হ্যাঁ, আমি বলবো যে এই দর্শকদের আমাদের সিনেমা দেখাটা, আমি বলবো যে সেটা একটা দেশপ্রেম, দেশকে ভালোবাসা, সেই ভালোবাসাটা কিন্তু তারা দীর্ঘকাল বেশি আসছে। আমি নাটকের ক্ষেত্রে তো অবশ্যই বলবো, আমি ওইভাবে আমি বিশ্বাস করতে চাই না যে আমার সিনেমা যখন মুক্তি পাবে তখন আরেকজনেরটা পাবে না। মানে এইভাবে তো এটা এগিয়ে যাওয়ার সিস্টেম না, এগিয়ে যাওয়া আসলে একসঙ্গে যাওয়া। যেহেতু আপনি অনেক দিন ধরে অভিনয় করছেন, আপনাকে অনেকে আইডলাইজ করে, ওটিটির কল্যাণে বাংলাদেশে অনেক নতুন মুখ আমরা কিন্তু রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি, খুব ভালো কাজ তারা করছে। তো তাদের কাজগুলো আপনার দেখার সময় হয় কিনা, বা দেখা হলেও কাদের রিসেন্ট টাইমে কোনো কাজ ভালো লেগেছে? বিনীতভাবেই জানাতে চাচ্ছি, এটা আমি একটু অপরাধী মনে হয়, আমি একটু সময় পাই দেখা হয়। আরও একটা কথা আসলে বলি, এটা কীভাবে দেখবেন যেন আমার নিজের কাজও আমার কম দেখা হয়, সবাই আত্মবে যে লোক কী বলে এটা। হ্যাঁ, কারণ হয় কি, আমার হয় কি যে শুটিং করার পরে বা কাজ দেখতে গিয়ে অনেকবারই হয়েছে যে এই সিকোয়েন্সটা, এই অ্যাক্টিংটা কেন আমি করলাম, এইটা নিয়ে আমার একটু মনোপীড়া হয়। দেখা গেলো যে 1 ঘন্টা 2 ঘন্টা মন খারাপ, আমি আমার যেটা অন্য কাজেই দিই। আরেকটা জিনিস বুঝুন ভাই, এটা একটু মেথডিক্যাল একটা জায়গা থেকে, আপনি কি ডিরেক্টর সাইডটার নাকি মানে আপনি নিজে একটু চাপিয়ে দিতে পছন্দ করেন, বা
মানে আপনি ইম্প্রোভাইজ করেন নাকি ডিরেক্টর যেভাবে বলে আচ্ছা, উত্তরটা একটু অন্য আর কি। এটা প্রেম আর কি, হাজব্যান্ড ওয়াইফের মতো। মানে হচ্ছে যে আমি যদি ব্যাপারটা ওই রকম হয় যে ডিরেক্টর সেক্টর, তাইলে কিন্তু আমি নির্যাতিত না, বা স্বামী যা বলছে তাই আমি করে যাচ্ছি। তো ব্যাপারটা প্রেমের আর কি। আমার যে ভাবনা, আমার যে চিন্তা, আমি যেভাবে বলতে চাই, তার প্রেমে আমি একই সঙ্গে ডিরেক্টরকে করতে চাই। কিন্তু অনেক সময় ডিরেক্টর ডিক্টেটরও হয়ে ওঠে, সেই সময় আপনি কি কেমন ফিল করেন? আমি কনভিন্সড হতে চাই, লজিক্যাল। আমি যখন দেখি যে লজিক্যালি ইজ রাইট, অফকোর্স আই হ্যাভ টু ডু ইট। এবং আমার ক্ষেত্রেও আমি একটা নিজের চাকরিটা করে ফেললাম, সেইটা ডিরেক্টর যদি লজিক্যালি বলতে পারে যে দিস ইজ নট রাইট, কেন রাইট না, এই কারণে এটা রাইট, তো তখন আমার ইগো শো করার আসলে কিছু নাই, যাহা সত্য তাহা সত্য, সেটাকে খুব স্পোর্টিংলি নিয়ে সেই জিনিসটাকে সুন্দরভাবে করা। মানে এটাকে আপনি সব ডিরেক্টরের ক্ষেত্রে মেনটেন করতে পারেন এখন? আমি খুবই নামি লাইক মনে একটা নাম দিলাম, হ্যাঁ অথবা এখানে একদম জুনিয়র ডিরেক্টর। হ্যাঁ পারি। আমি জুনিয়র ডিরেক্টর, একজন ডিরেক্টরকে হয়তো তুই কী করে বলছি, আমার বয়স অনেক ছোটো, একটা সম্পর্ক আছে, আর সে একজন ডিরেক্টর, এটা আমার মাথায় থাকে, এই সেই তার সেই সম্মানটা আমি দিতে চাই। আপনার বিভিন্ন চরিত্রের ভেতরে শেষের দিকে আমরা আছি, বিভিন্ন চরিত্রের ভেতরে একটা জিনিস সিমিলারিটি পাওয়া যায় যে একটু আপনি বদমেজাজি টাইপের বা শর্ট টেম্পার থাকেন, মোবারক নামা হোক বা হারুন হোক বা আগেও অনেক ক্যারেক্টারে। ক্যারেক্টার হলো ওই কম বেশি এরকমের। বাস্তব জীবনে মোশাররফ করিম কেমন? বাস্তব জীবনে মোশাররফ করিম কখনো কখনো মেজাজি, কখনো কখনো মেজাজি। আমি এমনিতে খুব একটা মেজাজি না, কিন্তু খুব একটা মেজাজি না যারা, তাদের যখন মেজাজ গরম হয় তখন সেটা বেশি হয়। আমি আমার ধরনটা ওই রকম, সেই অর্থে আমি অসাধারণ না, খুব সাধারণ। শেষে দিয়ে চলে এসেছে থিয়েটার নিয়ে একটা প্রশ্ন করবো, যে থিয়েটার থেকে যেহেতু আপনার শুরু, তো এখন কি এই ব্যস্ততার কারণে থিয়েটারে যাওয়া হয় কিনা বা আগের মতো মিস করেন কিনা? মিস তো করি, এবং মিস করি এমনভাবে, থিয়েটারেই সবচেয়ে সুন্দর সময় আমার কেটেছে, এবং ওই জায়গাতেই আমি বলবো যে আমার ভেতরগত বিকাশটা ঘটেছে আমাদের জগন্নাথ পুরীতে। এক্ষেত্রে আমি আমার গুরু তালিকানন্দকে স্মরণ করতে চাই। উনি আমার জীবন শিক্ষক, তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু ওখানে বেড়ে ওঠা সোজা কথা। তো সেটা আমি খুব মিস করি, এটা সত্যি কথা। একই সঙ্গে আমার থিয়েটার আবার করার ক্ষেত্রে এক ধরনের ভয় হয় যে পারবো। একদম মোশাররফ করিমের কাছে নাটক, সিনেমা, এই দুটোকে আসলে আমি আসলে তো আমরা যে ক্যামেরায় যা করি সেটা, সেই নাটকটাও কিন্তু আসলে সিনেমা, ফিল্মিং, মুভি তো ক্যামেরা ইউজ হচ্ছে। এখন এটা থেকে যেটা হয় সেটা হচ্ছে যে এটা কেমন করে করা হচ্ছে, তার সীমাবদ্ধতা কত। আমরা বাংলাদেশের তৈরি এমন টেলিভিশনের নাটক, যেটা কারণ এরকম বহু নাটকই সিনেমা হয়ে উঠছে। যেমন আমি অনিমেষে যে কাঁটা আমি করেছি, সেরকম বলবো আরও অনেকের অনেক কাজের উদাহরণ আছে যেগুলো আসলে সিনেমা হয়ে উঠছে, সিনেমায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা আসলে এটা বানাচ্ছি কেন, একটা নাটক বানানোর ক্ষেত্রে আমরা আসলে কী কী ব্যবহার করতে পারছি, নাটক বানানোর ক্ষেত্রে যে জিনিসগুলো যেভাবে ব্যবহার করার কথা ফিল্ম করার ক্ষেত্রে, সেইটা তো নাটকের ক্ষেত্রে আমরা পুরোপুরি পাচ্ছি। সাউন্ডের যদি কথা বলি, কালারের কথা বলি, এডিটের কথা বলি, হ্যাঁ, মিউজিকের কথা বলি, সব ক্ষেত্রে তো ততটা পাচ্ছি না যতটা একটা ফিল্মের ক্ষেত্রে আমরা পাচ্ছি। পার্থক্যটা অত। মোশাররফ ভাইয়ের সাথে কিন্তু আমার একটু নিজেরও কাজ হয়েছে, যেটা আমিও জানি, এটা নিজের। সেখান থেকে কিন্তু আমি জানি যে মোশাররফ করিমটা কিন্তু সিনেমা করে তুলি, এটা আসলে কতটা সত্যি। সিনেমা সিনেমার প্রতি দুর্বল। সিনেমার প্রতি আলাদা করে দুর্বল আমি বলবো না, কিন্তু সিনেমা তো করতে চাই, কিন্তু চাওয়াটা যে আমার যে ভাবনা, আমার যে টেস্ট বা আমার ধরন, তার সঙ্গে না মিললে তো ওই প্রথমে একটা কথা বলেছি যে আমি কখনোই পেয়েছি না। ভালো লাগলেই ভালো লাগবে, ভালো না লাগলে কেমন করে ভালো লাগবে, একটা জোড়াজুড়ি ভালো লাগে না। এই যে সোশ্যাল মিডিয়ার যে বারবার উন্নতি, সিনেমার প্রচার একটা গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আপনি এক দশক আগের প্রচারের যে প্যাটার্ন, এখনকার যে প্রচারের প্যাটার্ন, সোশ্যাল মিডিয়ার একটা
প্রয়োজনীয়, কিন্তু আপনার কাছে মনে হয় যে এটা অনেক বেশি আগে খোলামেলা হয়ে যায় নাকি এটা আসলে মানে এখন মুশকিল হয়ে গেছে কি মানুষকে যেটা আমার মনে হচ্ছে আর কি, আগে যেমন ছিল যে মানুষের কিছু সময় ছিল, মানুষের দেয়ালের পোস্টারটার দিকে তাকানোর সময় ছিল। এখন মানুষ তো পোস্টারটার দিকেও তাকায়, মানুষ তো যেখানেই আছে সেখানে তো মানুষ এর মধ্যে আছে, ইনক্লুডিং মি। আমরা তো এর মধ্যেই আছি। তো যে কারণেই ধরন বদলেছে। আগে সিনেমার কিছু পোস্টার দেওয়া হতো, রেডিওতে বিজ্ঞাপন যেত, পত্রিকায় বিজ্ঞাপন যেত, দ্যাটস অল, এরকমই ছিল। কিন্তু এখন তো ব্যাপারটাই আসলে জায়গাটাই তো পরিবর্তন হয়ে গেছে। তো প্রচারের জন্য সেটা ঠিক আছে, কিন্তু প্রচারের সত্যবাদিতা জরুরি, সেই সৎ থাকাটাই জরুরি। আমার প্রচার করতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমি অন্যায় প্রচার না। আমরা একদম শেষের দিকে একদম শেষ করবো এখন। আরো না, একদম এটা জেনে শেষ করবো। সেটা হলো ওসি হারুন হুব্বা দেখার ব্যাপারে দর্শকদের কিভাবে বলবে, কোন দুটি কথা মনে রাখবে এটা, এবং মোশাররফ করিম কিভাবে বলবে, এই দুটি একটু আলাদাভাবে আমরা চাচ্ছি। দুটো কথা মনে রাখবেন। এক, ওসি হারুন হুব্বায় অভিনয় করেছে, ভালো ছিল। কথা বলবো দুইটা কথা মনে রাখবেন। এক, ওসি হারুন হুব্বায় অভিনয় করেছে। দুই, মোশাররফ করিম কিভাবে বলবে এটা একটু শেষ করে। প্লিজ আপনারা, আমি এই সিনেমাটা খুব যত্ন করে করার চেষ্টা করেছি, আপনারা আমাকে ভালোবাসেন, সেই প্রমাণ বহুবার পেয়েছি এবং এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসেন, বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসেন, আপনারা বাংলাদেশের নাটককে ভালোবাসেন। আমি এই সিনেমাটা করেছি হুব্বা, এর পরিচালনা করেছেন প্রান্ত বসু। এটা কলকাতায়ও মুক্তি পাচ্ছে, আমাদের দেশেও মুক্তি পাচ্ছে। আমার খুব আশা যে আপনারা সিনেমাটা দেখবেন, দেখতে ভীষণ খুশি হব এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সিনেমাটা ভালো লাগবে। আপনারা হলে যাবেন, সিনেমা দেখবেন, আমাদের সিনেমাকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ শেষ হয়ে গেল রে ভাই। হ্যাঁ বলে দিই। আমি যাদের সঙ্গে বিশেষ করে আজিজ ভাইয়ের সঙ্গে পরিচিত হওয়ার পরে আমার একটা ভাবনাই হলো যে যা বলেন তাই করেন, এবং আমার মনে হয় যেটা সকলেরই বোধহয় তাই মনে হয়। আমার একটু অস্বস্তিও লাগছিল, কারণ আমার হচ্ছে যে আমি আমার অনেক কিছুই খুব অগোছালো থাকে, আমি ঠিকঠাক করতে পারি না, কিন্তু ওনার সব কিছু গোছানো থাকে একদম রাইট জায়গায় থাকে। তো যখন জানলাম যে বাংলাদেশে এটা চালানো এবং সব কিছুর দায়িত্ব জাজ নিয়েছে, আজিজ ভাই নিয়েছে, তখন আমি খুব খুশি হয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিনেমাটা এতটা প্রেমে উনি পড়বেন এটা আমি জানতাম না আসলে। উনি সিনেমাটা দেখার পরে ওনার যে এক্সপ্রেশন আমাকে দেখিয়েছেন, এবং সেই কারণেই উনি এটার জন্য যে চেষ্টাটা করছেন যে সবাই যাতে দেখে, এটা উনি বোধহয় বলেছেন আপনাদের। তো আমি খুব হ্যাপি, ভীষণ খুশি। জাস্টকে ধন্যবাদ, অসংখ্য থ্যাংক ইউ ভাইয়া। ছবি তুলে এক এক করে যাইস না তারা একজন করে তুলবি।